ইতিহাসে ছত্রপতি শিবাজী মহারাজকে নিয়ে আমরা একটা পুরো কাহিনী পড়েছি, কিন্তু তারই ছেলে সম্ভাজি মহারাজের ব্যাপারে আমরা বেশি কিছু জানতে পারিনি। কিন্তু সে ছিল এক সাহসী বীর, যার জন্যই তার নাম পড়েছিল ছাওয়া। ছাওয়ার মানে হচ্ছে সিংহের বাচ্চা। সে পুরো 9 বছর অবধি মুঘল শাহেনশাহ অরঙ্গজেবের নাকের মধ্যে দম করে রেখে দিয়েছিল। তাহলে চলো আজকে আমরা এক্সপ্লেন করে নিই ছাওয়া মুভিটাকে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি এক্সপ্লেন করে নিই 2025-এ রিলিজ হওয়া ছাওয়া মুভিটিকে। গল্পের শুরুতেই আমরা জানতে পারি ছত্রপতি শিবাজী মহারাজের মৃত্যুর খবর। মুঘল সাম্রাজ্যের শাহেনশাহ অরঙ্গজেব এখন মনে করছিল এই দুনিয়াতে তাকে মাত দেওয়ার জন্য আর কেউ বেঁচে নেই। অরঙ্গজেব এটা জানতো যে শিবাজী মহারাজ অনেক বেশি খতরনাক ছিল, আর তার এটাও মনে হতো তাকে টক্কর দেওয়ার মতন আর কেউ নেই। তাই জন্যই অরঙ্গজেবের এটা মনে হচ্ছিল সে মারাঠাদের ওপরে রাজ করবে। কিন্তু সে এটা জানতো না ছত্রপতি শিবাজী মহারাজের 24 বছরের একটা নির্ভয়া এবং সাহসী এক ছেলে রয়েছে, যার নাম হলো সম্ভাজি মহারাজ, যে কিনা তার বাবার স্বপ্নটাকে আগে নিয়ে চলছে। আর এটার জন্যই সম্ভাজি মহারাজ নিজের পুরো সেনাকে নিয়ে অরঙ্গজেবের বুরহানপুরের কিলেতে চলে আসে, আর সে এসে সেখানে আক্রমণ করে দেয়। যখন তারা আক্রমণ করছিল সামনের দিক থেকে তাদেরকে আটকানোর জন্য প্রচুর চেষ্টা করা হয়, কারণ তারা খুব ভালো করে জানতো সম্ভাজি মহারাজ এবং বাকি মারাঠেরা যদি ভেতরে ঢুকে যায় তাহলে তারা সবাইকে শেষ করে দেবে। আর এখানে সম্ভাজি মহারাজের পুরো সেনা তাদের সেনাকে শেষ করে ফেলে। সবার শেষে সম্ভাজির দেখা হয় বাহাদুর খানের সঙ্গে, যে কিনা অনেক বেশি শক্তিশালী ছিল। আর এখানে বাহাদুর খান চালাকির সঙ্গে সম্ভাজি মহারাজকে একটা গুহার মধ্যে ফেলে দেয়, যেখানে একটা ক্ষিদার্ত সিংহ ছিল। আর এখানে সম্ভাজি মহারাজের ফাইটিং হচ্ছিল সেই সিংহটার সঙ্গে, কিন্তু এখানে সেই সিংহটা জানে না যে সেও একটা বীর সিংহর সাথে লড়ছে। আর এখানে লড়াইয়ের সময় সম্ভাজি মহারাজ সেই সিংহটার মুখটাকে চিরে দিয়েছিল। পরে সে ওপরে উঠে বাহাদুর খানকেও ভালোভাবে শায়েস্তা করেছিল। কিছুক্ষণের জন্য বাহাদুর খানের এটাই মনে হয়েছিল যে স্বয়ং শিবাজী মহারাজ এসেছে সম্ভাজি মহারাজের রূপে। আর এইভাবেই সে এবং তার পুরো সেনা মিলে এখানে ফাতে হাসিল করেছিল। সম্ভাজি মহারাজের একটাই স্বপ্ন ছিল, যেটা তার বাবা শিবাজী মহারাজ করতে চেয়েছিল সেটাকে সম্পূর্ণ করা। সম্ভাজি মহারাজ শুধু এটাই চাইছিল যে স্বরাজ সব সময়ের জন্য যেন বেঁচে থাকুক। শিবাজী মহারাজের চিন্তাধারাটাকেও বাঁচিয়ে রাখার তারা চেষ্টা করবে। শিবাজী মহারাজের স্বপ্ন ছিল লোকে যাতে মুক্ত পায়, চাই সে যে কোনো ধর্মেরই হোক না কেন, সবারই স্বাধীনতার অধিকার রয়েছে। এমনকি সম্ভাজি মহারাজের স্ত্রী ইয়াসুবাইও এই কথাটা খুব ভালো করে জানতো। শিবাজী মহারাজ যে স্বপ্নটা দেখেছিল সেটা পূরণ হওয়া চাই, যার কারণে ইয়াসুবাইও সম্ভাজি মহারাজের সব সময় সঙ্গ দিত। সে তার ওয়াইফ নিশ্চয় ছিল, কিন্তু তার সাথে সে সব সময় বন্ধুর মতনই থাকতো। কিন্তু তেমনি তাদের পরিবারে কিছু লোক এমনও ছিল যে মারাঠেদের ভালো চাইতো না। সম্ভাজি মহারাজের একটা সৎ মা ছিল, যার নাম হচ্ছে সোয়ারাবাই। সে চাইতো তার ছেলে রাজারামকে শিবাজী মহারাজের উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করে দেওয়া হোক। আর এর কারণে সোয়ারাবাই সবকিছু করতে রাজি রয়েছে। সে শত্রুদের সাথেও হাত মেলাতে রাজি ছিল। যেই চিন্তাধারাটা শিবাজী মহারাজ ছেড়ে গিয়েছিল, সম্ভাজি মহারাজ আসলে সেই চিন্তাধারার উপর দিয়েই চলছিল। সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করতো সে, কারণ সম্ভাজি মহারাজ মনে করত তারা সবাই আপন। কিন্তু সোয়ারাবাইয়ের দুটো ভাই, যারা কিনা সম্ভাজি মহারাজের সঙ্গে সঙ্গেই থাকতো, তারা এখানে কিছুটা ভাগ চাইছিল। কিন্তু সম্ভাজি মহারাজ তাদেরকে বকা লাগিয়ে দেয়, কারণ শিবাজী মহারাজ এমনটা কোনোদিনই চাইতো না। সে আসলে এটা চাইতো না যে কেউ আলাদা আলাদা হোক। তারপরে একটা খবরের দ্বারাই সম্ভাজি মহারাজ জানতে পারে অরঙ্গজেব তাদের উপরে আক্রমণ করতে চলেছে, আর তাদের সেনা সম্ভাজি মহারাজকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। যাদের সেনা ছিল লগভগ 8 লাখ, 50,000 খানা ঘোড়া ছিল, আর 30,000 খানা হাতি রয়েছে তাদের কাছে, আর কোটি কোটি টাকার সম্পত্তি ছিল। কিন্তু সম্ভাজি মহারাজও ভয় পাওয়ার পাত্র কিন্তু একদমই ছিল না। সে বলে দেয় যদি ওরা রাস্তা ভুলে যায় কোনোভাবে তাহলে ওদেরকে ঠিক রাস্তায় নিয়ে আসবে। কিন্তু ততক্ষণে অরঙ্গজেবের ছেলে উত্তরে চলে এসেছিল, আর তিনি এখানে এসে সম্ভাজি মহারাজের সাথে দেখা করতে চাইছিল। আর তারা এই ব্যাপারে কথাবার্তা বলছিল যে আকবরের ওপরে কতটা ভরসা করা যায়
চায়, কারণ औरंगजेबের ছেলেই হচ্ছে আকবর। আকবর আর औरंगजेबের মধ্যে একদমই পড়তো না, কারণ औरंगजेब তার পুরো পরিবারকে শেষ করে রাজা হয়েছিল। কিন্তু তারপরেও সম্ভাজি মহারাজ আকবরের সাথে দেখা করতে চাইছিল, যার কারণে সে আকবরের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার আগে সে নিজের ওয়াইফের সাথে একবার দেখা করে যায়। তখন সম্ভাজি মহারাজ তার ওয়াইফকে জিজ্ঞাসা করে, তোমার কি আমার একটুও চিন্তা হচ্ছে না? সেই কথাতে তার ওয়াইফ বলে, আমার চিন্তা তো হচ্ছে, কিন্তু তোমার নয়, আকবরের চিন্তা হচ্ছে। তারপরে সম্ভাজি মহারাজ একাই চলে যায় আকবরের সাথে দেখা করার জন্য। আকবর তাদের উপরে একটা হামলা করিয়েছিল, যেখানে 5-10টা লোক সম্ভাজি মহারাজের উপরে আক্রমণ করেছিল, কিন্তু সম্ভাজি মহারাজ তাদের সবাইকে মেরে দিয়েছিল। তখন আকবর তাকে জানায়, আমি এটাই জানতে চাইছিলাম যে সম্ভাজি মহারাজ নিজে এসেছে নাকি কোনো বহুরূপীকে পাঠিয়ে দিয়েছে দেখা করার জন্য, কিন্তু তুমি তো এদের সবাইকে মেরে ফেলেছো। তখন সম্ভাজি মহারাজ বলে, যদি আমার হামশাকালও এখানে আসতো তাহলেও এদের সবাইকে মেরে দিত। তারপরে আকবর সম্ভাজি মহারাজকে কিছু এমন কথা বলে যেটা শোনার পরে সম্ভাজি মহারাজ পুরোপুরি অচম্বিত হয়ে যায়। কথাটা এমন ছিল যে সোয়ারাবাই এবং তার সঙ্গে কিছু লোক মিলে আকবরের সাথে সমঝোতা করতে চাইছিল মারাঠোর এন্ডের জন্য, আর সম্ভাজিকে মেরে ফেলতে চায় তারা। এটা শোনার পরে সম্ভাজির খুব খারাপ লাগে। তখন সম্ভাজি মহারাজ কথা দেয়, যতক্ষণ অবধি তুমি এখানে রয়েছো ততক্ষণ অবধি তোমাকে औरंगजेब হাতও লাগাতে পারবে না। কিন্তু সম্ভাজি মহারাজ তার এই সৎ মায়ের থেকে এটা আশা করেনি, যে কিনা তাদের সেনাপতিও ছিল ওখানকার। তারপরে সব সেনাপতিদেরকে এক জায়গায় করা হয় আর তাদেরকে হাতি দিয়ে কুচলে মেরে ফেলা হয়। সবশেষে সোয়ারাবাইয়ের ছেলে রাজারাম বেঁচে যায় আর সোয়ারাবাইও বেঁচে যায়। অন্যদিকে औरंगजेब সে নিজের বুরহানপুরের কিলাতে চলে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় এখানের অবস্থা তো অতিরিক্ত খারাপ রয়েছে। যখন औरंगजेब এটা জানতে পারে যে শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজ এখন যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে, এটা তার জন্য খুবই চিন্তার বিষয় ছিল, কারণ তিনি শিবাজি মহারাজকে খুব ভালো করে জানতেন। সে অনেক বেশি খতরনাক এবং শক্তিশালী ছিল, আর সম্ভাজি মহারাজ যেহেতু তারই সন্তান, তাহলে সেও ঠিক তারই মতন হবেন। তখন औरंगजेबও কথা দেয়, যতক্ষণ অবধি না সে সম্ভাজি মহারাজকে শেষ করবে ততক্ষণ অবধি তার এই তক্ত বা এই মুকুট সে মাথায় দেবে না। তারপর থেকে औरंगजेबের পুরো সেনা আস্তে আস্তে হিন্দুস্তানের উত্তরের দিকে এগোতে থাকে, যেখানে সে লোকদেরকে খুবই নৃশংসভাবে মারধর করত। যেভাবে সে খুন করছিল মনে হচ্ছিল যেন গাছের মধ্যে পাতা কম আর মানুষের লাশ বেশি রয়েছে, নদীতে জল কম, লোকেদের রক্ত বেশি বইছিল। সে সবাইকে এত বাজেভাবে মারছিল। যখন সম্ভাজি এই খবরগুলো পায় সে খুবই দুঃখিত হয়ে যায়, কারণ সে জানতো এই সব লোকগুলো তাদের আপন লোক। তখন সম্ভাজি নিজের সব কটা সেনাপতিকে নিজের কাছে ডাকে, কারণ সম্ভাজি খুব ভালো করে জেনে গিয়েছিল যখন তখন औरंगजेबের সেনা তাদের ওপর আক্রমণ করতে পারে। আর খবর এটাও ছিল औरंगजेबের সব সেনারা রায়গড়কে সব দিক থেকে ঘিরে নিয়েছিল। তারা আরো কাছে চলে আসার আগে আমাদেরকে আলাদা আলাদা হয়ে তাদের উপরে আক্রমণ করে দেওয়া উচিত। তখন সম্ভাজি মহারাজ আলাদা আলাদা টিম বানায়। তখনই औरंगजेबের একটা টুকরো জঙ্গল দিয়ে যাচ্ছিল। তখন এখানে সম্ভাজি মহারাজ ওই ঘন জঙ্গলের মধ্যেই তাদের সেনাকে নিয়ে পৌঁছে যায়, আর औरंगजेबের সেনাদেরকে খুব বাজেভাবে মেরে ফেলে। পরে জলের রাস্তা দিয়েও তারা সেম কাজটি করে, আর সেখানে গিয়েও তারা औरंगजेबের আরো একটি সেনাকে মেরে দেয়। এইভাবেই তারা আস্তে আস্তে সবকিছু শেষ করে দিচ্ছিল, আর এইভাবেই औरंगजेबের অর্ধেক সেনা তো এইভাবেই সে শেষ করে দিচ্ছিল। औरंगजेब বুঝতে পারছিল না যে এই সব কিছু কিভাবে ঘটছে। তখন औरंगजेबের মাথার মধ্যে একটা বুদ্ধি আসে। সে চিন্তা ভাবনা করে কিছু মারাঠোদেরকে সে নিজেদের কবজায় নিয়ে নেবে। তারা যদি আমাদের কবজার মধ্যে থাকে তাহলে এখানে আমরা সম্ভাজি মহারাজের সব প্ল্যানদেরকে জানতে পারবো। তখন সম্ভাজি মহারাজও একটা খবরকে ছড়িয়ে দেয় যে সম্ভাজি মহারাজের একটা সেনা আম্বেঘাটের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এদিকে সম্ভাজি মহারাজের পুরো সেনা সাঙ্গবেশে উপস্থিত ছিল, আর তারা রাত্রেবেলা এখান থেকে আম্বেঘাটের দিকে আক্রমণ করত। কিন্তু সবার আগে সে সব সৈন্য এবং বাকি মেম্বারদেরকে একটা বড় ভারী স্পিচ দেয়। সে বলে যে একটা মহাবীরের রক্ত আমাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে চলেছে, সেটাকে বাহানোর শক্তি औरंगजेबের মধ্যে একদমই নেই। স্বরাজ্যে রক্ষা করা একটা মানুষের ইচ্ছা না, পুরো রাজ্যের ইচ্ছা। এখানে औरंगजेब অনেকগুলো মারাঠিদেরকে কিনে নিয়েছিল,
এই স্পিচটা আসলে সম্ভাজি মহারাজ তাদের জন্যই দিচ্ছিল। পুরো সেনাটা সাংবেসপারে উপস্থিত ছিল আর তারা রাতের সময় অরঙ্গের দিকে এগোচ্ছিল আর তাদের উপরে আক্রমণ করারও কথা ছিল। কিন্তু এর আগে যখন পুরো সেনা তাদের উপর আক্রমণ করতেই যাচ্ছিল, অরঙ্গের সেনা সাংবেসপারে আক্রমণ করার জন্য রাতেই এখানে পৌঁছে গিয়েছিল। কিন্তু আম্বেঘাট থেকে সাংবেসপারের রাস্তা তাদেরকে কে বলল? এই রাস্তাটা তাদেরকে কোনো মারাঠাই বলেছে নিশ্চয়ই। সেই গাদ্দার দুটো আসলে ইয়াসুভাইয়ের দুখানা ভাই ছিল, যাদেরকে সম্ভাজি মহারাজ নিজের বলে মনে করত, কিন্তু তারা অরঙ্গের সাইড চলে গিয়েছিল। তারপরে আমরা দেখতে পাই অরঙ্গজেবের সব সেনারা সাংবেসে চলে এসেছিল আর সবাইকে তারা মারতে শুরু করে দেয় অনেক নৃশংসভাবে। এখানে মারাঠা অনেক কম ছিল, কিন্তু সবার উপরে তারা অনেক ভারী পড়ছিল। যতই তারা সংবেশের মধ্যে ঢুকছিল তখনই মারাঠারা তাকে একে একে মেরে ফেলছিল। যদিও বা এখানে অরঙ্গ অনেকগুলো ছিল, কিন্তু মারাঠেদের কাছে ছিল জোশ, জুনুন আর শক্তি। আর এখানে আমরা দেখতে পাই সম্ভাজি মহারাজ পুরো তার বাবার মতন মানে শিবাজি মহারাজের মতনই লড়াই করছিল আর তিনি সেখানে হাজারো হাজারো লোকদেরকে একলাই মেরে দিচ্ছিল। অরঙ্গজেবের সেনাপতিও বুঝে গিয়েছিল যতক্ষণ অব্দি সম্ভাজি মহারাজের হাত খোলা রয়েছে ততক্ষণ অব্দি আমরা তার কিচ্ছু করতে পারবো না। সবার প্রথমে তার হাতগুলোকে চেনতালা দিয়ে বাঁধা হয়, কিন্তু তারপরেও সম্ভাজি মহারাজ তাদের উপরে ভারী পড়ছিল আর অরঙ্গজেবের সেনাগুলো যে তাকে ধরে রয়েছিল তারা আসলে তার চিৎকারেই ভয় পেয়ে যাচ্ছিল। তারা এখনো অবধি তাকে ধরে থাকতেই ভয় পাচ্ছিল, কারণ সম্ভাজি মহারাজ এতটাই বেশি শক্তিশালী, এতটাই বেশি পাওয়ারফুল এবং এতটাই খতরনাক একজন মানুষ ছিল। এখানে বহুত সৈনিকরা সম্ভাজি মহারাজের সঙ্গ দিচ্ছিল, কিন্তু সবার শেষে সম্ভাজি মহারাজকে বন্দী বানানো হয়েছিল আর তারপরে তাকে অরঙ্গজেবের কাছে নিয়ে যাওয়া হয়। অরঙ্গজেব আসলে সম্ভাজি মহারাজকে তড়পিয়ে মারতে চেয়েছিল। প্রথমে সে সবাইকে টর্চার করতে চেয়েছিল। সে চাইছিল সম্ভাজি মহারাজ কষ্টে ঘৃণায় চিল্লাতে থাকুক, সম্ভাজি মহারাজ যেন তার মৃত্যুর জন্য তার কাছে ভিক্ষা চায়। কিন্তু এমনটা কিচ্ছু হয়নি। সম্ভাজি মহারাজকে 2-3 দিন ধরে খুব মারধর করা হতো, 24 ঘন্টা ধরে তাকে অত্যাচার করা হতো, কিন্তু সম্ভাজি মহারাজের মুখ থেকে একটা উফ অব্দি বার হয়ে আসেনি। এখানে অরঙ্গজেবের সৈন্যরা তার কষ্টের মধ্যে নুনের ছিটা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও সম্ভাজি মহারাজের কিচ্ছু হয়নি। তার চোখের মধ্যে গরম জিনিস যখন ঢালা হচ্ছিল তার চোখটা সে একবারের জন্য বন্ধ অব্দি করেনি। সামনের লোকটা বরঞ্চ তাকে বললেন যে আপনি চোখটা তো বন্ধ করে নিন, কিন্তু সম্ভাজি মহারাজ একদমই মৃত্যুর ভয় পায় না, কিন্তু তার মুখ থেকে একবারের জন্য কষ্টের কোনো চিহ্ন মাত্র দেখা যায়নি, কিন্তু তার মুখ থেকে শেষ অব্দি জয় জগদম্বাই বার হচ্ছিল। সবার শেষে অরঙ্গের সৈনিকেরা সম্ভাজি মহারাজের জিভ কেটে দেয়, কিন্তু তারপরেও সম্ভাজি মহারাজ একবারের জন্য তরপার ছিল না। এটা দেখার পরে অরঙ্গজেবের শিবাজির ওপরে খুবই জ্বলন হচ্ছিল। এত সাহসী, এত বীর পুত্র তার কেন নেই? কারণ সম্ভাজি মহারাজ তার পিতার বানানো রাস্তা থেকে চলছিল। সে স্বরাজের জন্য লড়াই করছিল, তার চিন্তাধারাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছিল। যখন সম্ভাজি মহারাজকে মেরে ফেলা হয় তার মুখ থেকে একটা উফ অব্দি বার হয়নি। এই জিতটা অবশ্যই অরঙ্গজেবের হয়েছিল, কিন্তু এই খুশিটা অরঙ্গজেব একবারের জন্য অনুভব অব্দি করতে পারেনি। আর এর সাথে সাথেই এই স্টোরিটা এখানেই এন্ড হয়ে যায়। এরকম ধরনের মুভি বহু বছরে একবার তৈরি হয়, আর যখন তৈরি হয় পুরো থিয়েটারকে কাঁদিয়ে কাঁপিয়ে ওঠে। আর পুরো থিয়েটারের মধ্যে তুমি দেখতে পারবে তোমার চারিপাশে লোকেরা এক মন দিয়ে মুভি দেখে যাচ্ছে। কিছু মুভি আছে না যেগুলো দেখে তোমার রূহ ভেতর থেকে কেঁপে উঠবে, আর তার সঙ্গে সঙ্গে সাহসও তোমার মনের মধ্যে জগিয়ে উঠবে। আর এই রোলটাকে এত সুন্দরভাবে পালন করেছে ভিকি কৌশল যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন আমরা থিয়েটারে এই মুভিটা দেখেছি তখন আমাদের অতিরিক্ত ভালো লেগেছে, যার কারণে আজ হয়তো এতদিন পরে আমি মুভি এক্সপ্লেনেশন করার সময় এটা বলতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি যেটা আমি দেখেছি বা এক্সপ্লেন করেছি। এই মুভিটা দুর্দান্ত ছিল। ভিকি কৌশলের অ্যাক্টিং এই মুভির মধ্যে মারাত্মক ছিল। আশা করব তোমাদেরও এই মুভিটা ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটাকে একটা লাইক করে যাও আর কমেন্ট সেকশানে ছত্রপতি শিবাজি মহারাজ লিখতে পারো, আর তোমাদের যেটা ইচ্ছা হয় সেটাও কমেন্ট করতে পারো। আশা করব তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর তার সঙ্গে সঙ্গে তোমরা একবার হলেও এই মুভিটা দেখো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমাদের চ্যানেলে আরও নতুন নতুন এক্সপ্লেনেশন রয়েছে। যদি তোমাদের মুভি এক্সপ্লেনেশন দেখতে ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটা একবার ভিজিট করতে পারো। সেখানে তোমরা তোমাদের পছন্দ মতন অনেক রকম কন্টেন্ট পেয়ে যাবে। তাহলে চলো দেখা করছি আরও একটি সুন্দর মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে কালকে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।